সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমাদের আজকের আলোচনার বিষয়ে আন্দোলনের প্রেস রিলিজ এবং নির্বাচন। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে তিনজন সিনিয়র সাংবাদিককে আমন্ত্রণ জানিয়েছি। আমার ডান দিক থেকে পরিচয় করে দিচ্ছি। রয়েছেন প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা ও সম্পাদক ডেইলি অবজারভার সম্পাদক জনাব ইকবাল সোবহান চৌধুরী, রয়েছেন সিনিয়র সাংবাদিক জনাব রুহুল আমিন গাজী এবং রয়েছেন দৈনিক আমাদের অর্থনীতি সম্পাদক জনাব নাইমুল ইসলাম খান। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের আলোচনা অনুষ্ঠানে। দর্শক জানিয়ে রাখি, আমাদের আলোচনায় আপনি অংশ নিতে পারবেন, এই জন্য আপনাকে ফোন করতে হবে। আপনারা যে নম্বরগুলো পর্দায় দেখতে পাবেন সেই নম্বরে, এছাড়া ফেসবুক অথবা SMS এর মাধ্যমে আপনাদের মন্তব্য সরাসরি এই অনুষ্ঠানে পাঠাতে পারেন। আলোচনা শুরু করার আগে এখন পর্যন্ত যে শিরোনামগুলো আছে সেগুলো আমরা একটু দেখে নিই। সিটি নির্বাচনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহের হিড়িক। মেয়র পদে ঢাকা উত্তরে আনিসুল হক ও চট্টগ্রামের জন্য তুললেন আজম ও নাসির। আসন্ন HSC ও সমমানের পরীক্ষা চলাকালে হরতাল আহ্বান করলেও সময়সূচির পরিবর্তন হবে না, জানালেন শিক্ষামন্ত্রী। প্রসাধনী কেনাবেচার আড়ালে চট্টগ্রামে জেএমবির কার্যক্রম চালিয়ে আসত জেলা কমান্ডার আরশাদ। বিস্ফোরক সহ আটকের পর স্বীকারোক্তিমূলক জবানবন্দি। চট্টগ্রাম ও রাজশাহীতে হচ্ছে দুটি মেডিকেল বিশ্ববিদ্যালয়। এ সংক্রান্ত আইন মন্ত্রিসভায় নীতিগত অনুমোদন, লক্ষ্য বিশেষজ্ঞ চিকিৎসক তৈরি। এবং ঐতিহাসিক সরওয়ার্দী উদ্যানে জাতীয় পতাকা উৎসবের উদ্বোধন। মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতকারীদের রুখে দেওয়ার অঙ্গীকার। আমরা শিরোনামগুলো দেখলাম। আমরা গাজী ভাই আপনাকে দিয়ে শুরু করি, যে আমাদের আজকের যে শিরোনাম আন্দোলন কোট আনকোট প্রেস রিলিজ, আন্দোলনের প্রেস রিলিজ এবং নির্বাচন। মানে আমরা এটা বোঝাতে চেয়েছি যে আমরা দেখি যে এখন যে ইয়েটা চলছে, বিএনপির যে আন্দোলন কর্মসূচি চালাচ্ছে বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোট, এটা আমরা প্রেস রিলিজের মাধ্যমে, পত্রিকায়, টেলিভিশনে প্রেস রিলিজের মাধ্যমে পাচ্ছি। অমুক দিন হরতাল হচ্ছে, অমুক দিন হরতাল অবরোধ চলবে, এই ধরনের কর্মসূচি পাচ্ছি। এর মধ্যেই আমরা দেখি সিটি কর্পোরেশন নির্বাচনের কথাবার্তা শুরু হয়েছে, তফসিল ঘোষণা হয়েছে, বিভিন্ন প্রার্থীরা তাদের মনোনয়নপত্র তুলছেন। আমরা দেখি বিএনপির পক্ষ থেকে নাসিরউদ্দিন পিন্টু আজকে তার আইনজীবীর মাধ্যমে মনোনয়নপত্র তুলেছেন। হয়তো আরও আগামী দুদিন আরও অনেকেই তুলবেন। 29 তারিখ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। এখন পর্যন্ত বিএনপির পক্ষ থেকে এই ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। বিএনপির কয়েকজন নেতা বলেছেন, ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন, আবার এটাও তারা বলেছেন যে তারা সিদ্ধান্ত নেওয়ার মতো পর্যায়ে নেই। আর এর মধ্যে দেখি যে আমরা বিএনপির পক্ষ থেকে সেই প্রেস রিলিজের মাধ্যমে যে আন্দোলন কোট আনকোট সেটা চলছে। তো সার্বিকভাবে নির্বাচন না আন্দোলন, এ নিয়ে একটা মানে বিএনপি কোন দিকে যাবে এটা নিয়ে আলোচনা হচ্ছে। আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। দেখেন, বিএনপি গত কয়েক মাস ধরেই তার যে পল্টনের উপস্থিতি কিন্তু বুঝতে পারতেছে না, সেটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দখলে রয়েছে। এমনকি দেখেন যে তারা বিএনপি কোনো রাজপথে মিছিল মিটিং করতে পারছে না। বলবো আমি এই কারণে যে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর যে অবস্থান, তাতে এটি করা সম্ভব হচ্ছে না। ঢাকার বাইরে পারছে কোনো ক্ষেত্রে, ঢাকার বাইরে সেগুলিও আপনি ধরেন সুবিধা মতো, এত বড় জায়গার মধ্যে সুবিধা মতো জায়গা হতো। আমরা দিনাজপুরে ব্যাপক বড় মিছিল দেখেছি, আমরা টাঙ্গাইলে দেখেছি, বড় বড় মিছিল দেখেছি। ঢাকাতে আমরা সেটি লক্ষ্য করছি না। এখন যদি একটি লোক অফিস না করতে পারে এবং বিএনপি চেয়ারপারসনের অবরুদ্ধ, অলমোস্ট কার্যালয় অবরুদ্ধ। আজকেও দেখলাম যে ওই যে আয়কর আইনজীবীদের যে সভাপতি সেক্রেটারি নির্বাচিত হয়েছে, তারা গিয়ে ফেরত আসছে, ঢুকতে পারেনি। আবার দেখছি আবার মাহবুব সাহেব ঢুকেছে। এখন কথা হচ্ছে একটি দল কি করবে, তা তো মানুষকে তো তার কর্মসূচি জানাতে হবে। সেই কারণেই আসলে এইভাবে প্রেস রিলিজ দেওয়া হচ্ছে। এবং প্রেস রিলিজ দিতে গিয়েও দেখেন আপনি যে প্রেস রিলিজটি নিয়মিত দেওয়া শুরু করছে সালাউদ্দিন সাহেব, তিনিও এখন ঘুমের শিকার। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কেউ স্বীকার করছেন না তারা নিয়েছেন। আর তার স্ত্রী গতকালও জোর দিয়ে দাবি করেছেন, যেটা আজকে পত্রিকা নিউজ হয়েছে, যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকরাই নিয়েছে। এবং আমরা পত্রপত্রিকায় বিভিন্ন
সংবাদপত্র যে আপনার যে ধরনের অনুসন্ধানী রিপোর্ট করেছে, সেখানে আমরা একটা পরিবেশ লক্ষ্য করছি যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী নিয়েছে বলে ধারণা করা হচ্ছে পত্রিকা রিপোর্টগুলোতে। এমনি একটি অবস্থায় বিএনপি ঢাকা মহানগরী নির্বাচন, এই নির্বাচনটি প্রথম নির্বাচন কমিশন বলছিলেন যে জুন থেকে জুলাই মাসে করবে। তারপর আমরা দেখলাম যে আইজিপি সাহেব দেখা করার পরে এটা হঠাৎ করে এপ্রিলে চলে আসছে। আপনি 29 তারিখ হচ্ছে নির্বাচন মনোনয়ন দাখিলের শেষ তারিখ, এবং ঘোষণা করেছে মাত্র 10 দিন কি 12 দিন সময় হাতে দিয়ে। এরকম যেই দলটি আন্দোলনে আছে এবং দীর্ঘদিন আন্দোলন করছে, তারা একটি জাতীয় নির্বাচন, যে নির্বাচনটিকে তারা বর্তমান সরকার যে নির্বাচনের মাধ্যমে এসে তাদেরকে সঠিক মনে করছে না। এরকম একটি পরিস্থিতি পাল্টানোর জন্য যেই দল এবং 20 দলীয় জোটের মাধ্যমে যে আন্দোলন করছে, সেখানে তাদের কাছে এখন সিটি কর্পোরেশন নির্বাচনটি কি। এবং আমি মনে করি যে ব্যক্তিগতভাবে যে কোনো গণতান্ত্রিক দল যদি আপনি নিজেকে বলেন, তার নির্বাচনটি হবে তার একমাত্র লক্ষ্য হওয়া উচিত। কারণ নির্বাচনের মধ্য দিয়েই আপনি জনগণকে আন্দোলন বলেন বা যে কিছুতে সম্পৃক্ত করেন। এখন বিএনপির জন্য অসুবিধাটা কোথায়? বিএনপির এমন কোনো ওয়ার্ড বা থানা নেই চট্টগ্রাম বা ঢাকা, 20 দলের বিএনপি সহ 20 দলীয় জোটের এমন কোনো নেতাকর্মী নেই, মানে চিহ্নিত নেতাকর্মী নেই যাদের বিরুদ্ধে মামলা নেই। এটি হচ্ছে একটি বড় সমস্যা। এখন ধরেন আজকের নির্বাচনে তারা মনোনয়ন দিল, দাখিল করলো, প্রচার প্রপাগান্ডার ব্যাপার আছে। এই সময়ের মধ্যে তারা প্রচারণা করতে পারবে কিনা? এখন আপনি তারা বেরিয়ে আসলে আপনাকে গ্রেপ্তার করবেন, গ্রেপ্তার করলে বলবেন যে, আপনি বলবেন যে আমি তো কোনো কর্মীরে ধরিনি, মামলা আসামিরে ধরেছি, সেখানে তো কোনো জবাব নেই। সেই কারণে সরকারের পক্ষ থেকে সরকার যদি আসলে এভাবে আন্তরিক হয়, আমার মনে হয় একটা ঘোষণা দেওয়া উচিত যে ঠিক আছে, এই নির্বাচনকালীন সময়ে এই সময়ে যে কোনো মামলা বা আসামি যাদেরকে করা হয়েছে, সত্য মিথ্যা পরে সেটা ইনকোয়ারির ব্যাপার, কিন্তু এই সময়ে এই মামলায় কোনো গ্রেপ্তার বা কিছু করা হবে না, আনলেস যদি এটা প্রমাণিত না হয়ে থাকে। অন্তত তাহলেও একটা আশ্বাস বিএনপির পক্ষ থেকে পায় যে ঠিক আছে, তাহলে মনোনয়নপত্র নিলে এবং জমা দিলে এবং প্রচার প্রপাগান্ডা করলে নির্বাচনে যেগুলি করতে হয় সেই কাজগুলি আমি সঠিকভাবে করতে পারবো। না, আপনি বলতে যাচ্ছেন সেই আশ্বাস পাচ্ছে না বলে বিএনপির পক্ষ থেকে না, সিদ্ধান্ত আমি 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 অ্যাকচুয়ালি তো এই ব্যাপারে আমি নিজে ব্যক্তিগতভাবে জানি না, কিন্তু আমি পজিটিভ সিগন্যাল দেখছি, এরকমই আমার মনে হচ্ছে যে বিভিন্ন কথাবার্তা। কিন্তু আমার মনে হয় যে বিএনপির সংখ্যাটা কারো কারোর সাথে আলাপ করা, মানে এটা মনে হয়েছে যে আমরা নির্বাচন করতে চাই, কিন্তু নির্বাচন করার ক্ষেত্রে আমাদের প্রধান প্রতিবন্ধক হচ্ছে আমাদের এমন কোনো নেতা বা কর্মী নাই যার বিরুদ্ধে একাধিক মামলা নেই বা মামলা দেওয়া হয়নি, সেটা সত্য মিথ্যা বা অন্য জিনিস। কিন্তু এই মামলাগুলি যদি সরকার যদি অ্যাক্টিভ থাকে যে মামলা আছে তাকে গ্রেপ্তার করো, তাহলে আমার একজনও নাই যে প্রচার প্রপাগান্ডা করতে পারে, বা আমার কোনো কর্মীই নাই যে কারোর কাছে ভোট চেয়ে যেতে পারে। এই জায়গাটায় সরকারের যদি কোনো মানে সদিচ্ছা থাকে, তাহলে আমার মনে হয় যে মামলার ফেট যাই হোক, অন্তত এই সময়কালীন সময়ে যারা অন্তত নির্বাচনের স্বার্থে এই সময়টার মধ্যে কাউকে এই ব্যাপারে কোনো ডিস্টার্ব করবে না, তাহলে অন্তত বিএনপি নির্বাচন না করার আর কোনো কারণ আমি থাকবো বলে আমি মনে করি। আমি আপনার কথা নিয়ে ইকবালের কাছে যাই যে পরিবেশের কথা, উনি একজন ওনার অবজারভেশন হিসেবে উনি পরিবেশের কথা বললেন যে বিএনপি পরিবেশের কথাটা চিন্তা করছে, যে বিএনপি এখনো মনে করছে যে পরিবেশটা এরকম হয়নি, হয়তো বা এই জন্য সিদ্ধান্ত দিতে দেরি হচ্ছে, বা আমরা দেখি যে এখনো বিচ্ছিন্নভাবে বিএনপির দুই একজন নেতাকর্মী মনোনয়নপত্র নিচ্ছেন। তো পরিবেশের উপরে গুরুত্ব দিচ্ছে বিএনপি, আপনি কি বলবেন? গাজী সাহেব যেটা বললেন যে পরিবেশ স্বাভাবিক, তো পরিবেশ তো এমনিতে পরিবেশ তৈরি হয় না, হয় প্রকৃতি পরিবেশ সৃষ্টি করে অথবা মানুষ পরিবেশ সৃষ্টি করে, অর্থাৎ পরিবেশ কেউ না কেউ সৃষ্টি করে। আজকের যে পরিবেশটি বিএনপির জন্য, সেটা কিন্তু তাদের সৃষ্ট। তারা যখন রাজনৈতিক কর্মসূচির নামে যখন নাশকতার দিকে, সন্ত্রাসের দিকে, জঙ্গিবাদের দিকে তারা গেল, তখনই কিন্তু এই পরিবেশ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর স্বাভাবিক যে কর্ম তাদের উপরে সেইগুলো এসছে। এখন ধরুন, যদি কোনো বাস পড়ছে অথবা দেশের সম্পদ নষ্ট হচ্ছে অথবা কেউ সন্ত্রাসী কর্মকাণ্ড করছে, স্বাভাবিকভাবেই সেখানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী আইনের গতিধারা অনুযায়ী তাদের বিরুদ্ধে মামলা দেবেনি, এটাই স্বাভাবিক। এবং এটা আজকের জন্য প্রযোজ্য না, আমরা অতীতেও দেখেছি, এটাই নিয়ম। শুধু আমাদের দেশে না, বিদেশেও যদি কেউ জঙ্গিবাদ করে, যদি কেউ শান্তি বিঘ্নিত করে, অন্যের উপরে সে চড়াও হয়, তাহলে কিন্তু দেশের আইন অনুযায়ী আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে যেতে হবে। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে ইকবাল ভাই, কোনো কোনো ক্ষেত্রে, যেমন আজকেও কিছুক্ষণ আগে রাজধানী শাহবাগে একটি বাস পড়েছে, তাৎক্ষণিকভাবে কিন্তু পুলিশ বলতে পারেনি যে কারা এর জন্য দায়ী বা কি,
কিন্তু দেখা যায় কোনো কোনো ক্ষেত্রে বিভিন্ন ঘটনার জন্য একজন দুজন বা অজ্ঞাত সংখ্যক দিয়ে মামলা করা হলো, পরে বিভিন্ন লোকজনকে ঢোকানো হলো সেই মামলায়। আমরা আমরা জানি এটা এইগুলো পরিবেশ নষ্ট করে না। কি না? একটা জিনিস হলো, এটা আমরা জানি আমাদের শুধু দেশে নয়, এই ধরুন যারা আমাদের সাবকন্টিনেন্টাল পলিটিক্সে এই ধরনের সিচুয়েশন বাস্তব। যখনই যে সরকারই এসেছে তারা যে একেবারে আইনের শাসন পুরোপুরিভাবে করেছে সেটা কিন্তু আমরা লক্ষ্য দেখি না। আমি অতীতকে টানতে চাই না, অতীতে হয়েছে বলে আজকে হবে সেটাকে আমি জাস্টিফাই করতে চাই না। আমি বাস্তবতার কথাটা বললাম। যদি বাসটা না পড়তো তাহলে কিন্তু কোনো মামলা হতো না। তাহলে বাস পড়ার কারণের জন্যই কিন্তু মামলা হচ্ছে, এবং সেই মামলাতে কিছু অ্যাক্সেসও হতে পারে। তাই আমি বলছি প্রকৃত ইনভেস্টিগেশন না হয়ে হতে পারে। কারণ যদি আমি আবার বলতে চাচ্ছি, যদি আমি বাস না পড়াতাম তাহলে আমার তাহলে যদি কর্মসূচি না থাকতো তাহলে তো বাস পড়তো না। হ্যাঁ, কর্মসূচি না থাকলে বাস পড়তো না, আর বাস না পড়লে পরে এই ধরনের কোনো হয়রানিও বলেন বলেন আমার বিরুদ্ধে মিথ্যা মামলা, সেটাও হওয়ার কোনো সুযোগ হতো না। তাই আমি যেতে যাচ্ছি গোড়াতে, অর্থাৎ আমার কারণের জন্য। যেমন ধরুন আজকে আমি এখানে মারামারি হচ্ছে, সেখানে গিয়ে আমি করলাম কি, সেখানে ঢুকে পড়লাম আমার গাড়ি নিয়ে। তো মারামারি হচ্ছে এটা জেনে যদি আমার গাড়ি নিয়ে, আমার তো আমি বলতে পারি যে আমার তো এই রাস্তা দিয়ে আমার যেতেই হবে এবং আমার গাড়ির লাইসেন্স আছে, সব আছে, আমি কেন যেতে পারবো না? তো এখন আমার গাড়িটি ভেঙে দিল, ওই মব আমার গাড়িটি ভেঙে দিল। আপনার কাছে এসে যদি আমি বলি, আপনি বলবেন যে আপনি কেন গিয়েছিলেন ওই সময়? আপনি তো জানেন যে ওই সময় ওখানে একটা গন্ডগোল হচ্ছিল। অর্থাৎ আমারও কিছু বিবেচনা থাকতে হবে যে কোন সময় কোথায় আমি যাব। দ্বিতীয় যেটি আমি মনে করি যে আজকে প্রেস রিলিজের মাধ্যমে আন্দোলনের কথা বলাটা অস্বাভাবিক কিছু না, কারণ রাজনৈতিক দলগুলো তো প্রেস রিলিজের মাধ্যমেই মিডিয়ার কাছে পাঠাবে। কিন্তু যেটি আমরা দেখলাম যে প্রেস রিলিজের মাধ্যমে আন্দোলনের কর্মসূচি দেওয়া হচ্ছে, কিন্তু জনগণ তাতে সম্পৃক্ত হচ্ছে না, নেতাকর্মীরা নামছে না, পিকেটে নামছে না নেতাকর্মীরা। আরেকটা কথা, অনেকে বলতে পারেন নামবে কিভাবে? আজকে আমাকে বলুন, আমাদের একজন কলিগ ছিলেন, পুরনো আমাদের সাংবাদিক কলিগ, তিনি বলতেছিলেন যে আমাদের এখন সময় এসেছে আমাদেরকে আন্দোলন করার, এবং আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করব। তারপরে উনি বললেন, তবে যতক্ষণ পুলিশ, তখন বিডিআর ছিল, পুলিশ বিডিআর এরা থাকবে, ততক্ষণ পর্যন্ত আমাদেরকে একটু চিন্তা করতে হবে। তো আন্দোলন আর চিন্তা দুটো কিন্তু এক নয়। আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যে এই যে ধরুন 90-এর যে আন্দোলন হয়েছে, তখন তো বুক পেতে দিয়েছে ডক্টর মিলন। তিনি কি জানতেন না যে এই ধরনের আন্দোলনে গেলে একটা ঘটনা ঘটতে পারে? গিয়েছেন, এবং ডক্টর মিলনের আন্দোলনের এবং তার ত্যাগের বিনিময়ে আমরা কিছু পেয়েছি। তারপরে ধরুন গণতন্ত্র মুক্তি পাক বলে নূর হোসেন তার জীবন দিয়ে দিয়েছে। আজকে দেখুন এই আন্দোলনে সাধারণ মানুষ মারা যাচ্ছে, কিন্তু নেতাকর্মী কিন্তু কেউ শহীদ হতে যায়নি। কেউ আন্দোলনে বলেনি যে আমি এই আন্দোলন করব আমার আদর্শের জন্য, আমার দলের জন্য। না, সেরকম নেই। সিনিয়র নেতারা বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে বেড়ান, কিন্তু এমনকি দলীয় নেত্রী তার কাছে পর্যন্ত যেতে তারা সাহস করেন না। অ্যারেস্ট, রাজনৈতিক দলের কাছে তো অ্যারেস্ট তো নিয়মিত একটি ঘটনা। আমি অ্যারেস্ট হব না আর রাজনীতি করব, বিরোধী দলীয় রাজনীতি করব বা এমনি রাজনীতি করব, সেটা কিন্তু আমাদের দেশে সেই সিচুয়েশন এখনো আসেনি। যদি কখনো আসে আমরা সবাই খুশি হব, কিন্তু আমরা তো কেউ ওই ধরনের পরিস্থিতি তৈরি করিনি। এখন আসুন নির্বাচন। আমি মনে করি বিএনপির জন্য এই মুহূর্তে নির্বাচন বিকল্প তাদের কাছে কিছু নেই। তারা যদি আজকের এই অবস্থান থেকে তারা যদি উদ্ধার পেতে চায়, তাহলে তাদেরকে নির্বাচনে আসতে হবে, এবং নির্বাচনে যদি আসে তাহলে বিএনপি নিজে লাভবান্বিত হবে, দেশকে রক্ষা করবে, দেশের গণতন্ত্রকে শ্রদ্ধা করবে, দেশের মানুষকে আজকে যে পুড়িয়ে মারা, দেশের অর্থনীতিকে ধ্বংস করা, তার থেকে অন্তত জাতিকে, দেশকে রক্ষা করবে, উদ্ধার করবে। এবং আমি মনে করি যে বিএনপির জন্যই ভালো আজকে এই নির্বাচনে আসা। তাতে জয় পরাজয় কি হবে সেটা পরবর্তী, কিন্তু একটি জায়গাতে তাদের লাভ হবে যে আজকে যে ধ্বংসাত্মক কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে তারা যেভাবে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কোপের মধ্যে আছে, সেখান থেকে অন্তত তারা ফিরে আসতে পারবে। জনগণের যে ঘৃণা, জনগণের যে আক্রোশ, তার থেকে তারা রক্ষা পাবে। এবং রাজনৈতিক দলে কোনোদিনই কিন্তু ডিফিট বলে কোনো জিনিস নেই, রাজনৈতিক দলে চূড়ান্ত বিজয় বলে কোনো জিনিস নেই।
কখনো চূড়ান্ত বিজয় করবে, কখনো পিছিয়ে আসবে, কৌশল। এবং রাজনীতি মানেই হলো কখনো কৌশল, আন্দোলন একটা আমার আন্দোলন, আবার কখনো আন্দোলন থেকে সরে আসা, সেটাও কৌশল, আবার কৌশল করে সরে আসলাম, আবার কিছুদিন পরে আন্দোলনে গেলাম, সেটাও কিন্তু আন্দোলন এবং কৌশল। এবং আমি মনে করি যে বিএনপির এই পথে যাওয়া উচিত। এই কৌশলের কথা বলে আমি নাইমের কাছে আসতে চাই। কৌশলের বিভিন্ন রিপোর্ট আমরা পত্রপত্রিকায় দেখেছি, আমরা দেখেছি কৌশল নিয়ে কথা বলছে, এবং আমরা দেখেছি যে আজকেই পত্রিকায় রিপোর্ট আছে যে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব একটা অংশ মনে করে যে হ্যাঁ নির্বাচনে যাওয়া উচিত, আবার কেন্দ্রীয় নেতৃত্বের আরেকটি অংশ যেটা বলা হয় যে লন্ডন থেকে নিয়ন্ত্রিত হয়, সেখান থেকে চাওয়া হচ্ছে যে না গেলে লাভ বেশি। এই ধরনের জল্পনা কল্পনার মধ্যেই কিন্তু বিএনপি নেতাকর্মীরা আছে, এবং তার মধ্যেই বিচ্ছিন্নভাবে তারা কেউ কেউ মনোনয়নপত্র সংগ্রহ করছে, এবং বিএনপি এই কৌশল এখনো ঠিক করতে পেরেছে বলে মনে হচ্ছে না। আপনি কি বলবেন? অন্তত এই অনুষ্ঠান হওয়া পর্যন্ত আমরা ওইরকম কোনো ইন্ডিকেশন পাই নাই যে তারা একটা চূড়ান্ত অফিসিয়াল স্ট্যান্ড ডিক্লেয়ার করতে পেরেছে। বাট আপনি যেটা বলেছেন, এটা আমরা তো আমাদের রিপোর্টার এবং আমরা নিজেরাও কথাবার্তা যেটুকু বলেছি, যেটুকু অনুসন্ধান করা গেছে, যে তাতে দুই দিকেই আসলে তাদের পলিটিক্যাল পজিশন থেকে পয়েন্টস আছে। একটা হলো যে তারা যদি আন্দোলনের থেকে এখানে সরে আন্দোলনের দাবি তেমন কিছু অর্জন না করে চলে যায়, তাহলে তাদের জবাবদিহিতা কি হবে, তারা কি বুঝাবে মানুষকে, এটিকে পরাজয় হিসেবে দেখবে কিনা। আরেকটা গ্রুপ হচ্ছে যে পরাজয় হিসেবে দেখবে কিনা আপনি বলছেন, এটা তারা ভাববে, কিন্তু মানে একই সাথে যখন যে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছে সেই আন্দোলনের রূপটাও তো তারা দেখতে পাচ্ছে। সেকেন্ড গ্রুপটা তো এটাই বলছে, আমি এটাই বলতে চাচ্ছিলাম যে সেকেন্ড গ্রুপটা বলছে যে আন্দোলন নিজে নিজে পরাজিত হওয়ার চাইতে বরং আন্দোলনের যদি আমরা রূপ মানে কৌশলটা চেঞ্জ করি, যে আমরা বলি যে আন্দোলন চলছে, আন্দোলনের এখন প্রোগ্রামগুলি আমাদের চেঞ্জ হবে, এবং এর মধ্যে নির্বাচন একটা অংশ, নির্বাচনের পরে আমরা আবার নতুন কর্মসূচি দিব। কর্মসূচি স্থগিত করো না, কর্মসূচি চলছে। এটা একটা হচ্ছে, মনে করেন পুরো দেশের রাজনীতির মহাসড়কে এগুলি লেন, একটা লেন থেকে যখন আপনি আরেকটা লেনে যাবেন, মানে আপনি যখন আন্দোলনের লেন থেকে নির্বাচনের লেনে আসবেন, তো এটা একটা মার্জারের প্রশ্ন। কিন্তু এই জায়গাতে একটু স্লো হয়, ধীরে ধীরে সিদ্ধান্ত হয়, এবং একটু গ্যাপ দিয়ে ঢুকতে হয়। এই যে লেন পরিবর্তন, এই যে মার্জিং, এই জন্য সময় নিচ্ছে। কিন্তু আমি মানে বলতে পারছি না যে বিএনপি সত্যি সত্যি নির্বাচনের লেনে অফিসিয়ালি ঢুকবে কিনা, বাট তারা যে একটু ধীর স্থির ভাবে যাওয়ার চেষ্টা করছে, ইন্ডিকেশন দিচ্ছে সত্য। এখন বিএনপি কেন নির্বাচনে যদি না যায়, আমি কিন্তু অনেস্টলি আমি ওজন দিয়ে দেখেছি যে নির্বাচনে না যাওয়ার পক্ষে পয়েন্টস কম আছে, পয়েন্টস মাচ মোর হচ্ছে নির্বাচনে যাওয়ার পক্ষে। কারণ কি, নির্বাচন তাদেরকে সুযোগ দিবে মাঠে নামার, কিন্তু যে প্রশ্নটা আছে, তাদের অনেক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, এবং অজানা নাম উল্লেখ না করেও অনেক মামলা আছে যেখানে যাকে দরকার দেওয়া যাবে। কিন্তু আমরা তো দেখি নাইম ভাই, আমরা দেখি যে বিএনপি নির্বাচনে না গিয়েও আবার নির্বাচনে গিয়েছে। আমরা আপনি কুমিল্লার ইলেকশনের কথাই দেখি, কুমিল্লা সিটি কর্পোরেশন ইলেকশনের প্রথম মেয়র মনিরুল হক, উনি দল থেকে বহিষ্কৃত হয়ে ইলেকশন করেছে। আমরা জানি যে কুমিল্লা নির্বাচনের কারণে কিন্তু বিএনপি পরবর্তীতে 5টি সিটি কর্পোরেশন নির্বাচনে প্রকাশ্যভাবে অংশ নিয়েছে, ওটা সাফল্যকে কেন্দ্র করে। এখনো তো তাহলে বিএনপির জন্য সেই পথটাও খোলা আছে। হ্যাঁ, যারা যারা নির্বাচনে যাও তারা দলের সাথে। না, ইউ আর ভেরি রাইট। আমি ওইটাই বলছি যে তারা কিন্তু আন্দোলনের কর্মসূচিটাকে তাদের ভাষায় কৌশলগতভাবে বলবে যে অব্যাহত, আন্দোলনের বর্তমান কর্মসূচি হচ্ছে নির্বাচনটাকে আমরা আন্দোলনের অংশ হিসেবে নিলাম, আমরা সমর্থন দিব বা দিব না, কতটুকু দিব। যে আপনি যেটা বললেন যে সাক্ষর ইলেকশনের প্রশ্ন, যে বহিষ্কৃত নেতাই ইলেকশন করবে বা কেউ ইলেকশন করছে, এটা অফিসিয়ালি কোনো সমর্থন না দিয়ে এই নির্বাচন অরাজনৈতিক, মানে নির্দলীয়, অরাজনৈতিক না নির্দলীয়। সুতরাং নির্দলীয় নির্বাচনে তারা যদি প্রকাশ্যে না বলে, এটা বরং এটা কিন্তু লিগালি কারেক্ট হবে না বলা। যে প্রধানমন্ত্রী যে বলেছেন আমার প্রার্থী, যদিও আনিসুল হক তার দলের সদস্যও না, প্রার্থী বলেছেন, এটাও কিন্তু আমার দৃষ্টিতে মানে লেভেল প্লেইং ফিল্ডের এগেইনস্টে। কারণ কোন একটা দল কাউকে সমর্থন দেওয়াও এই ধরনের নির্দলীয় নির্বাচনে অনুচিত কাজ হিসেবেই বিবেচনা করা হয়। কিন্তু আমি মনে করি যে বিএনপি চাইলে কৌশলগতভাবে, মনে করেন প্রতিটি ওয়ার্ডে 20-50 জন লোক গ্রেফতার হওয়ার আশঙ্কা করার মতো আছে। ভাই, তোমরা কি এখন পলাতক আছো? পলাতক থেকেই নির্বাচনটা করো না। জেলে থেকে নির্বাচন করা যায়, পলাতক থেকে করা যায়, বাকি আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, মহিলাদের নামাও, বোনদের নামাও, কৌশল। আমার কথা হলো রাজনীতি কৌশলের খেলা, যেটা ইকবাল ভাই বলেছেন, কৌশল দিয়ে পরাজিত করতে হবে। তারা যদি ভরসা করে যে তাদের সমর্থক আছে, তাদের ভোটার আছে,
নির্বাচনটা যেদিন ইয়েটা শুরু হয়ে যাবে, তফসিলটা শুরু হয়ে যাবে ওই পড়ার পরে, মনোনয়নপত্র বাছাইয়ের পর, তারপরে কিন্তু সরকারের অত সুযোগ থাকবে না। এবং অনেক রকম আপনি খেয়াল করেছেন আজকে কিন্তু ইলেকশন ওয়ার্কিং গ্রুপ লেভেল প্লেইং ফিল্ডের দাবি দিয়ে অলরেডি প্রেস কনফারেন্স করেছে। সুতরাং এখানে কিন্তু মনিটরিং থাকবে, সাংবাদিকতা থাকবে। খুব বেশি দৃষ্টিকটু অন্যায় করা এত সহজ হবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না, কিন্তু কিছুটা চেষ্টা হয়, যেটা ইকবাল ভাইও বলেছেন যে সরকারি দল কিছু সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করে। ইভেন আবারও বলি, যখন সরকারি দল নেয় না তখন স্থানীয়ভাবেও পুলিশকে ঘুষ দিয়ে বা ধরেন ব্যক্তিগত প্রভাব প্রতিপত্তি খাটিয়ে অনেক রকম ম্যানিপুলেশন এই নির্বাচনকালীন হয়। এইগুলি রাজনীতিবিদরা কৌশল দিয়েই, পাল্টা কৌশল দিয়েই ওভারকাম করার চেষ্টা করতে হবে এবং জনগণের মধ্যে ওই রকম একটা উৎসাহ উদ্দীপনা আনবে যখন আর একচেটিয়া ভাবে এগুলি কোনো দলের পক্ষে, সরকারের পক্ষে করা সম্ভব হবে না। এটা একটা কৌশলের ব্যাপার। এবং আমি শেষ একটা মন্তব্য করতে চাই, আমার মনে হয় নাই মাননীয় প্রধানমন্ত্রী ইলেকশনে বিএনপিকে সারাক্ষণ দৌড়ের উপর রাখবেন এই রকম মানসিকতা থেকে নির্বাচনটা দিয়েছেন। এটা কিন্তু বুঝতে হবে, এটা কিন্তু নির্বাচন কমিশনের ইচ্ছায় নির্বাচন হচ্ছে না আজকে, এটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর কৌশলগত সিদ্ধান্তে। এবং তার এই কৌশলটাই হচ্ছে নিজের দল, সরকারকেও একটা এক্সিটের সুযোগ দেওয়া। কারণ এই যে কর্মসূচি বলতে কিছু হয় না, হরতালের ডেফিনেশনই চেঞ্জ হয়ে যাচ্ছে এখন। মানে অবরোধ বলতে কি বোঝায় এখন আমরা কনফিউজড। বাট এটার যে একটা ইম্প্যাক্ট আছে অর্থনীতিতে, যে প্রতিদিন ক্ষতির অঙ্ক বাড়ছে, এটা নিয়ে তো প্রধানমন্ত্রী সহ অর্থমন্ত্রী জানেন। তারা কিন্তু একটা এক্সিট তারাও খুঁজছিলেন। তো আমার মনে হয় উভয় দলের কাছে গ্রহণযোগ্য, মানে দুই সরকার এক লেনে ছিল, বিরোধী দল আরেক লেনে, এখন একটা নির্বাচনের লেন ওপেন করে দিয়ে উভয় পক্ষের জন্য একটা সম্মানজনক এক্সিট ব্যবস্থা উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী। এখন আমার মনে হয় যে আজকে একজন মন্ত্রীও বলেছেন যে না, এইসব মামলা থেকে রেহাই হবে না। আমার ধারণা ইনিশিয়ালি একটা চাপ সৃষ্টি হবে, কিছু হয়তো অ্যারেস্ট হবে দেখা গেলে, কিন্তু এটা বেশি দূর হবে না। এটা আমি কেন বলছি, কারণ বেশি দূর হলে দৃষ্টিকটু হবে। এটা যে যাই বলেন সরকারের ইমেজের জন্য ক্ষতিকর হবে। সুতরাং এটা নিয়েও আমি আশঙ্কাটা সীমিত। যদি বিএনপি ভিগোরাসলি ক্যাম্পেইনে চলে আসে তাহলে অ্যারেস্টের আশঙ্কা কমতে থাকবে। তারপরেও তো আমি বললাম কৌশল, ভাই আপনারা তো পালিয়ে আছেন, দেশেই আছেন, কোথাও আছেন, আপনারা নির্বাচন করেন। প্রতিটি লোক আসতে হবে কেন? মোবাইলের যুগ, ভোটারদেরকে মোবিলাইজ করেন, ঘরে বসে বসে টেলিফোনে ক্যাম্পেইন করেন। আমি মনে করি আজকের এই যুগে প্রচুর সুযোগ আছে একটা চমৎকার কৌশল বের আমি করার। গাজীবের কাছে আসতে চাই। আপনি তো বিভিন্ন সময়ে পেশাজীবী হিসেবেই বিএনপি চেয়ারপারসনের কাছে গিয়েছেন বা কথা বলেছেন এবং অনেক সময় তাদের ধ্যান ধারণা আপনি জানতে পারেন। তো আপনি কি বলবেন সবকিছু মূল্যায়নে, যে যেটা বলা হচ্ছে যে এই কৌশলগুলি বিএনপির পক্ষ থেকে কতটুকু চিন্তা ভাবনা করা হচ্ছে বলে? বিএনপি এবং 20 দলীয় জোট কিন্তু এবং যেটা একই সাথে আমি নাইম ভাইকে যেটা বলেছি যে দুটি মানে দলের দুটি নেতৃত্ব, একটি নেতৃত্ব চাচ্ছে যে নির্বাচনে অংশ নিতে, আরেকটি নেতৃত্ব যেটা বলা হয় যে লন্ডন থেকে চাওয়া হচ্ছে যে না এখন না গেলেই বরঞ্চ, যে আমরা পত্রপত্রিকায় রিপোর্টও দেখেছি। এই বিষয়ে আপনি কি বলবেন? আচ্ছা, সেই ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে চাই না, এটা নাইম ভাই বা আমরা বলতে পারি। আমি যেটা বলতে চাই যে বিএনপি আসলে এবং 20 দলীয় জোট তারা কিন্তু নির্বাচনে সবসময় পক্ষে। নির্বাচনের পক্ষে বলেই তো তারা একটা কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন করতে চায়। তারা তো মানুষের, তাদের দাবি তো হচ্ছে, বেগম খালেদা তো বলেছে আমি প্রধানমন্ত্রী হতে চাই না, আমি মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে চাই। কারণ একথা তো সত্য, 153টি আসনে কেউ ভোট দিতে পারে না। একথা তো সত্য, 59টি কেন্দ্রে কেউ ভোট দিতে যায়নি। সেই নির্বাচন তো ওই নির্বাচন, এখন নির্বাচন বলেই তো তারা এই কাজগুলি করছে। সুতরাং নির্বাচনে অবশ্যই বিএনপি এবং তার জোট নির্বাচনে যেতে চায়, এই ব্যাপারে আমি মোটামুটি নিশ্চিত। কিন্তু একজন দর্শক সৌদি আরব থেকে টেলিফোন করেছেন, আমরা তাকে অপেক্ষা না করাই। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন হলো গাজী ভাইয়ের কাছে। জি জি বলেন। আমার প্রশ্ন হলো বিএনপি যদি নির্বাচনে অংশগ্রহণ করে, যে সরকার কি এই নির্বাচনটা সুষ্ঠুভাবে পরিচালনা করবে এবং কি বিএনপিকে জিততে দিবে কিনা? আমি সৌদি আরব রিয়াদ থেকে বলছি। না, যেটা এই প্রস্তুত তো থাকতেই পারে। কারণ হলো যে আমি যে কথা বলছিলাম যে আপনি যদি আমাকে যদি স্বাভাবিকভাবে কাজ করতে না দেন নির্বাচনের জন্য, অন্তত আমি যেটা বলতে চাচ্ছি যে সরকারের পক্ষ থেকে যেটা
বলছে যে ছাড় দেওয়া হবে না, এই ব্যাপারে কথাগুলি বললে কিন্তু আরো পিছিয়ে যাওয়ার একটা ব্যাপার থাকে। এই কথাগুলো তো আপনার না, 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 গাজীপুর নির্বাচনের সময় একটা ছিল ছোট্ট কথা এবং বলি। চার আমার- সিটি আমার- কর্পোরেশনের আমার- অভ্যুত্থানের পর কিন্তু সেগুলো তো বিএনপি পেয়েছে। আমি একটা ছোট্ট উদাহরণ দিই, 90-এর অভ্যুত্থানের পর জাতীয় পার্টিকে কিন্তু লেভেল প্লেইং ফিল্ড দেওয়া হয় না ইলেকশনে। সেই সময়ে কিন্তু তারা জেলের থেকে যেভাবেই হোক নির্বাচনটা করেছে এবং প্রচন্ড প্রতিকূলতার মধ্যে, এবং জাতীয় পার্টি টিকে আছে কিন্তু এখন পর্যন্ত। যদি না করতো কি হতো? জি। জাতীয় পার্টি কি টিকে আছে সেই বিশ্লেষণ আমি যেতে চাই না জাতীয় আজকে পার্টির সেই লেভেলে। না, সেটা তো আমরা দেখেছি জাতীয় পার্টি লাস্ট যে উপজেলা ইলেকশন হয়েছে, সারা যেখানে জামাত পেয়েছে 158টা, জাতীয় পেয়েছে 2টা। তো এটা তো আছে। এখন উনি বড় নেতা, প্রেসিডেন্ট ছিলেন, এই জন্য ওনার নাম বেশি, সেটা বাদ দেন। আমরা যেটা আসতে চাই যে বিএনপির অন্তত সরকারের পক্ষ থেকে এটুকু গ্রহণ করা উচিত যে এই সময়ের মধ্যে কাউকে, মামলার একটা ঘটনা দেখেন যে আমাদের শওকত মাহমুদ বিএনপির প্রেসিডেন্ট, তারে মামলা দিছে ওই যে মানে ইয়েতে নারায়ণগঞ্জের কোথায় বাসে গিয়া পেট্রোল বোমা মারছে, একটা মামলা, তার 7টা মামলা 8টা মামলার মধ্যে সর্বশেষ 5 দিন আগে আরেকটা দিছে। তো এইভাবে তার বিরুদ্ধে এখন 8টা মামলা। এখন যদি একজন আবার ব্রেকেটে লেখছে সাংবাদিক নেতা মামলা আসামি, আমরা জীবনে এটা শুনি না। আচ্ছা তুমি লেখো যে মানে সাবেক প্রধানমন্ত্রী উপদেষ্টা, তা তো আমি বললাম না এটা কভারেজ হয় যে পলিটিক্যাল, কিন্তু তুমি ব্রেকেটে লেখছে সাংবাদিক নেতা, এটা আমাদের জীবনের কখনো ফার্স্ট টাইম। তো এখন শওকত মাহমুদ যদি আমরা দেখেন নারায়ণগঞ্জে পেট্রোল বোমা মারছে যদি মামলা দেয় পুলিশ, তার এইরকম মামলা যদি দেয় তাহলে এটা তো আমি যেটা বলছি যে একজন নেতা কর্মীও যদি মামলার বাইরে না থাকে, মানুষের তো একটা ভীতি থাকে। আজকে এই যে আমরা বলছি যে তারা তো এসে অবরোধ দেয়, এসে রাস্তাঘাটে ব্যারিকেড দেয় না, ব্যারিকেড দিয়ে কি সম্ভব? যেভাবে পুলিশ গুলি করে ব্যারিকেড দিয়ে সে বাঁচতে পারবে? প্রত্যেকের জীবনে মায়া আছে। বেসিক্যালি বিএনপি এবং আওয়ামী লীগ কিন্তু ক্যারেক্টার মোটামুটি কিন্তু কাছাকাছি, আমরা বলতে পারবো না যেই ধরনের ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি তারা দুটি দলই করে। তো এইসব দলের নেতা কর্মীদেরকে কিন্তু আপনি একেবারে বুক পাইতে গুলি করে দিয়া মানে পুলিশে গুলি নিবে, এই ধরনের লোকের সংখ্যা খুবই কম আছে। তারপরে ধরেন ক্রস ফায়ার মারা যাচ্ছে। ইকবাল ভাই বললেন, নূর হোসেনের উদাহরণ তো না, না, আমাদের সামনে আছে। জি। জুবাইর আপনিও 90 সালে ছিলেন, আমিও ছিলাম, ইকবাল ভাই ছিল 90 সালে। তো লাস্টে প্যারেডটা কিন্তু আমরা সাংবাদিক মেরেছি, ইকবাল ভাই সামনে জানে। আমরা 6 দিন সারা দেশে পত্রিকা বন্ধ রেখে, আমি তখন ঢাকা সাংবাদিক সেক্রেটারি ঐক্যবদ্ধ ইউনিয়নের, এখন সেখানে কিন্তু আমরা বলছিলাম যে এরশাদ না পতন হইলে আর পত্রিকা বের হবে না। নূর হোসেনের প্রথম মিলনের মধ্যে দিয়ে কিন্তু আন্দোলনটা তুঙ্গে আসে। লাস্ট প্যারেডটা এসে আমরা যখন ওই সেন্সরশিপ আরোপ করা শুরু করলো, শেষ প্যারেডটা কিন্তু আমরা মেরেছি। আমাদের কিন্তু 90-এর আন্দোলনে বিরাট ভূমিকা আছে। সেইগুলা কিন্তু আমরা 90 সালের পর থেকে, ইকবাল ভাই হয়তো সেদিন উপদেষ্টা হয়েছে, এর আগ পর্যন্ত কিন্তু কেউ আমরা মন্ত্রী এমপি কেউ কিন্তু সাংবাদিকরা কিছু হয়নি, তেমন বড় পদে আমরা কেউ যাইনি। সেটা নিয়ে আমাদের ভাবছে। আজকে আমার কথাটা হলো যে বিএনপি নির্বাচনে অবশ্যই যেতে চায়, 20 দলীয় জোটে নির্বাচন যেতে চায়, কিন্তু নির্বাচনে যাওয়ার পরিবেশটা তাকে দিতে হবে সরকারকে। সেই পরিবেশটা দিলে তারা অবশ্যই, কিন্তু হামলা মামলা যদি অব্যাহত থাকে ইটস এ ডিফিকাল্ট ফর। এবং যেটা নাইমুল বললেন যে মোবাইলে টোবাইলে না হয় প্রচারণা চালাইলো, কিন্তু ভোটটা গণনার সময় তো তার একটা এজেন্ট থাকা লাগবে। তো সেই এজেন্টটা তো তার একজন নির্ভর লোক এজেন্ট হিসেবে থাকবে, কি গণনা হচ্ছে তা নাহলে কে এটা পরীক্ষা নিরীক্ষা করবে? কারণ নির্বাচন কমিশন, আমাদের বর্তমান নির্বাচন কমিশনের তো বিরোধী দলের কোনো আস্থা নেই। সুতরাং সেই ধরনের নির্বাচন কমিশনের পরিচালনা নির্বাচনটি যদি আমার পক্ষ থেকে গণনাকারী লোকও না থাকতে পারে ঠিক মতো, তাহলে আমি কিভাবে প্রত্যক্ষ করবো যে আমার পক্ষে ভোট দিল কি দিল না, বুঝবো কি হবে? সেই কারণে একটু নিশ্চয়তা লাগবে যে তুমি নির্বাচন হিসেবে প্রচার প্রপাগান্ডার ক্ষেত্রে কোনো বাধাবিঘ্ন হবে না। মামলা যেগুলি হয়েছে এগুলি তদন্তাধীন আছে, তদন্ত শেষ হলে দেখা যাবে। যেই পর্যন্ত তদন্তের সার্চিং তাদের বিরুদ্ধে না হয়েছে, অন্তত তাদেরকেও অন্তত আমরা রিলিফ দিতে পারি, এরকম একটা পরিবেশ তৈরি হলে আমার ধারণা জি, বিএনপি ইকবাল ভাই, কৌশল হিসাবে হলো নির্বাচনে যাবে। এটা কি সম্ভব কিনা বা যেটা বলা হচ্ছে এটা হয়তো আদালতের বিষয়, অবশ্যই আদালতের বিষয় যে কি করা যাবে কি করা যাবে। আমি তার আগে সৌদি আরব থেকে আমাদের একজন ভাই টেলিফোন করেছেন, তাকে ধন্যবাদ জানাই যে অন্তত তিনি যে এই যে টকশোগুলো দেখছেন, সৌদি আরবের থেকে বাংলাদেশের এই আজকের পরিবেশ পরিস্থিতি নিয়ে তিনি উদ্বিগ্ন। তাকেই আমি প্রশ্ন করতে চাই যে তিনি জিজ্ঞেস করলেন যে সরকার যদি বিএনপি নির্বাচনে আসে, সরকার বিএনপিকে জিততে দেবে কিনা। প্রথম প্রশ্ন হলো, সরকার তো কাউকে জেতানোর জন্য নির্বাচন দিচ্ছে না। কেউ যদি জিতে যায় সেটা সরকার মেনে নেবে কিনা? না, মেনে নেবে না, সেটা সরকার ছিনিয়ে নেবে কিনা। জি। যদি আমরা 5টা সিটি কর্পোরেশন নির্বাচন দেখি, সরকার তো ছিনিয়ে নেয়নি। সর্বশেষ গাজীপুরে যে ইলেকশনটি হলো, সরকারের পক্ষ থেকে তো সবাই গিয়ে সেখানে নেমেছিলেন। কিন্তু এখানে গাজী ভাই যেটা বলছেন যে 5টি সিটি কর্পোরেশন নির্বাচনে অন্ততপক্ষে বিএনপির পক্ষ থেকে ভোট গণনার সময় লোক থাকতে পেরেছে, এখন লোক থাকতে পারবে কি না সেটা এখানে আমি আপনাকে একটা কথা বলি। যেমন ধরুন
দ্বিতীয়বারের সময় যখন মহিউদ্দিন সাহেব চট্টগ্রামে ইলেকশন করছিলেন তখন বিএনপি ক্ষমতায় ছিল এবং তারেক রহমান সাহেব সহ সমস্ত কেন্দ্রীয় নেতারা চট্টগ্রামে উপস্থিত হয়েছিলেন। একটি পর্যায়ে ভোট গণনা বন্ধ করে দেওয়া হয়েছিল, আপনাদের নিশ্চয়ই মনে আছে সেই, এবং সারা রাত অপেক্ষা এবং করেছিলেন। সারা রাত কিন্তু মহিউদ্দিন সাহেবরা লোকজন নিয়ে সেখানে কেন্দ্র পাহারা দিয়েছে এবং মানে নিশ্চিত বিজয়টি তারা ছিনিয়ে এনেছে। আজকে প্রশ্ন হলো, জনগণ যখন আপনার পক্ষে দাঁড়াবে তখন কিন্তু কোনো সরকার বা কোনো প্রশাসন সেটিকে ঠেকিয়ে রাখতে পারবে না। যেমন ধরুন আজকে যে অকার্যকর আপনার হরতাল হচ্ছে বা এই অবরোধ হচ্ছে, আপনি দিয়ে যাচ্ছেন কিন্তু কেউ মানছে না, কেউ আপনার নেতাকর্মীরাও মাঠে নামছে না। তো আমার কথা হলো, আজকে নির্বাচনে যদি আপনি, যেমন নাইমুলও বলল যে নির্বাচনে নামার পরে যদি একজন ক্যান্ডিডেটের পক্ষে যদি জনগণের সৃষ্টি হয়, একটা ওয়েব সৃষ্টি হয়, সেটি ঠেকিয়ে রাখার কোনো ক্ষমতা কোনো প্রশাসনে থাকবে না। আর বর্তমান সরকার তো সেই প্রচেষ্টা গ্রহণ করেইনি, এটা প্রমাণিত যে তারা ইচ্ছা করলেও 5টি সিটি কর্পোরেশনের রেজাল্ট চেঞ্জ করেনি। তারা দেখতেছে তারা হারতেছে, একের পর এক হারতেছে। এবং সেই সময় বিএনপির পক্ষ থেকে কি বলা হয়েছিল যে এই নির্বাচনের মধ্য দিয়ে জনগণ সরকারের প্রতি তাদের অনাস্থা দিয়েছে। একটি নির্বাচন, দুটি নির্বাচনে হারার মানে সরকারের বিরুদ্ধে অনাস্থা নয়। তারপরেও কিন্তু এটি বলেছে এবং আমরা মিডিয়াতে সেগুলো দিয়েছি। আজকে প্রশ্ন হলো যে এই 5টি সিটি কর্পোরেশন নির্বাচনে জেতার পরেও যে একটি পরিবেশ তাদের তখন ছিল, তখন তো তাদের জন্য কোনো বাধা ছিল না। সেই সময়ে একটি ভুল সিদ্ধান্ত তারা নিলেন, কার প্ররোচনায় বা কার বুদ্ধিতে তারা নিলেন আমি জানি না, যে 14 সালে 5ই জানুয়ারি নির্বাচনে তারা অংশগ্রহণ করলেন না। এবং অংশগ্রহণ করা না করার যে ভুল সিদ্ধান্ত, তার খেসারত আজকে তারা দিচ্ছেন এবং তার খেসারত আজকে জাতিকে দিয়েও তারা দেওয়াচ্ছেন। এখন প্রশ্ন হলো যে বিএনপি কিন্তু কোনো জঙ্গি সংগঠন হিসাবে পরিচিত নয়, কিন্তু তারা আজকে যে কর্মকাণ্ডগুলো হচ্ছে সেগুলো কিন্তু অগণতান্ত্রিক এবং জঙ্গি সন্ত্রাসী একটি দলের যে কাজগুলো সেটাই তারা করছেন। এর ফলে কি হচ্ছে? এর ফলে কিন্তু তাদের যে একটি চরিত্র, একটি রাজনৈতিক দল হিসাবে যে চরিত্র, সেই চরিত্র কিন্তু তাদের নষ্ট হয়ে যাচ্ছে এবং সাধারণ মানুষের কাছে যে গ্রহণযোগ্যতা সেটি কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। ধরুন 1970 সালে বঙ্গবন্ধু এলএফও, তখন আপনাদের নিশ্চয়ই মনে আছে যে লিগ্যাল ফ্রেমওয়ার্ক মিলিটারি জান্তারা দিলেন এবং সেই সময় অনেক দল বলেছে যে এই এলএফওর অধীনে নির্বাচন করাটা হবে না, নির্বাচনে যাওয়া মানে সঠিক করা, আত্মহত্যা করা। কিন্তু বঙ্গবন্ধু বললেন নির্বাচন করে আমি দেখাবো, মানে আজকে এখানে প্রশ্ন হলো, বিএনপি নির্বাচনে এসে প্রমাণ করুক যে সরকার নির্বাচন করতে দিচ্ছে না, যেটি আমাদের সৌদি আরবের ভাই বলেছেন। এবং আমি মনে করি যদি সরকারের, এবং নাইমুল বলেছে, আমি মনে করি যে প্রধানমন্ত্রী আজকে সন্ত্রাসীদের সাথে তিনি কোনো আলোচনায় বসতে পারেন না, কিন্তু তিনি একটা ওপেনিং দিয়েছেন দেশের শান্তি প্রতিষ্ঠা করার জন্য। এই জ্বালানি পোড়ানি, অবশ্যই তিনি এক প্রধানমন্ত্রী হিসাবে তার সবচেয়ে বেশি টেনশন হলো দেশের জনগণের জানমাল রক্ষা করা, দেশের অর্থনীতি বিপর্যস্ত না হওয়া, শিক্ষার্থীদের জীবন বিনষ্ট না হওয়া। সেখানে কিন্তু তিনি একটি শান্তি প্রতিষ্ঠা করার জন্য আজকে কিন্তু এই নির্বাচনটিকে একটি স্পেস হিসাবে তিনি দিচ্ছেন এই বিরোধী দল, যেটা বলা হচ্ছে এক্সিট পয়েন্ট। এবং এক্সিট পয়েন্ট তিনি দিচ্ছেন, কিন্তু আমি জানি না যে বিএনপির সবচেয়ে বড়, আমি কালকেও একটি জায়গাতে বলেছি, সেটি হলো বিএনপির দুটো ক্ষমতার কেন্দ্রবিন্দু। একটি হলো বেগম খালেদা জিয়ার অফিস বা উনি, আরেকটি হলো লন্ডনে। বিএনপি যখন ক্ষমতায় ছিল, বিএনপি যখন আপনার কাছে একজন দর্শক একটা টেলিফোন প্রশ্ন করতে চাচ্ছেন। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি আয়ুব আলী খান বলছিলাম গরন্দ বাস স্ট্যান্ড থেকে। জি জি বলেন। জি, মাননীয় তথ্য উপদেষ্টার কাছে আমি একটি বিনয়ের প্রশ্ন করতে চাচ্ছি। জি, সিটি নির্বাচনে বিএনপি যে আসবে, সব নেতাদের বিরুদ্ধে মামলা আছে, তাহলে কিভাবে নির্বাচন করবে? সব নেতাদের মামলা প্রত্যাহার করা হবে কিনা? এবং আরেকটি ছোট্ট একটি প্রশ্ন করতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী সারা বাংলাদেশে পেট্রোল বোমায় ৬৬ জন লোক মারা গেছেন, তাদের সামনে চোখের পানি ফেলেছেন, এবং যারা ক্রস ফায়ার মারা গিয়েছেন তাদের পক্ষে কথা বলবেন কিনা আমি জানতে চাই, বা চোখের পানি ফেলবেন আমি জানতে চাচ্ছি। জি ধন্যবাদ আপনাকে। উনি আব্দুল কি পাঠান সাহেব, আয়ুব আলী আয়ুব আলী সাহেব
গতকাল আইয়ুব আলী সাহেব, আমি যখন 24-এ ছিলাম, চ্যানেল 24-এ আমার সাথে মাহফুজুল্লাহ সাহেব ছিলেন, এই প্রশ্নটি তিনি করেছিলেন। আপনি উত্তর দিয়েছিলেন? আমি সেটা উত্তর দিয়েছিলাম। উনি এই ধরনের প্রশ্ন করে থাকেন। আমি কালকে আরেকটা শুনলাম, ভালো সুন্দর একটা আমরা যারা টক শোতে অংশগ্রহণ করি আমাদেরকে বলা হয় টকার, আর যারা টক শোতে প্রশ্ন করে তাদেরকে বলা হয় টক শো কলার। তারা নাকি নেম কার্ডও নাকি তারা করে থাকেন। যাই হোক, আমি তাকে আশ্বস্ত করতে চাই, আমাদের খুব কম সময় আছে, তাকে আমি আশ্বস্ত করতে চাই, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা তার সরকার এ পর্যন্ত অনেকগুলো নির্বাচনে তারা হেরেছেন, কিন্তু নির্বাচন প্রক্রিয়াকে কখনো তারা বাধাগ্রস্ত করেননি। মাগুরা দিয়ে ইলেকশন শুরু হয়েছিল এই রিগিং, এর আগে আওয়ামী লীগ ক্ষমতায় থেকে নির্বাচনে হেরেছে বা ইলেকশনে হেরেছে, কিন্তু মাগুরার ইলেকশন আমাদেরকে নতুন করে চিন্তা করেছিল যে বিএনপির অধীনে যে মাগুরার ইলেকশন, আমি সেটা মনে করি এটা হলো একটা দৃষ্টিভঙ্গি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই পর্যন্ত যে কোনো নির্বাচনে তিনি বলেছেন, আমি সেদিন উপস্থিত ছিলাম, 5টা সিটি কর্পোরেশনের নির্বাচনে করার পরে তখন তার দল নেতাকর্মীরা অলমোস্ট মানে হতোদ্যম হয়ে গেছিলেন। তিনি বিদেশ থেকে ফিরে আসলেন, তিনি বললেন এত ঘাবড়াবার কি আছে, নির্বাচনে হার জিত আছে। এবং তিনি বললেন আপনারা জনগণের কাছে যান এবং জনগণের হৃদয় অর্জন করার চেষ্টা করেন। সেই রাজনীতি প্রধানমন্ত্রী করেন। প্রধানমন্ত্রী শুধু ক্ষমতার রাজনীতি করছেন না, যে কারণের জন্য আজকে আমি মনে করি বেগম খালেদা জিয়া একটা ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন 14 সালের এই নির্বাচনকে বয়কট করেছেন, কিন্তু বয়কটকে বন্ধ করতে পারেন না। তিনি ডাক দিয়েছিলেন এই নির্বাচন বন্ধ করতে। গাজী সাহেব বলেছেন 153 জন, 153 জন, 54 জন আনকন্টেস্টেড হয়েছে, 67 কেন্দ্রে ভোট দিতে পারেনি। এখন ধরুন যদি দুই দল যদি নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে তো নির্বাচন একটা প্রতিদ্বন্দ্বিতামূলক হবে। কালকে ধরুন বিএনপি যদি কালকে নির্বাচনে অংশগ্রহণ করে, দেখবেন যে সয়লাভ হয়ে যাবে এই নির্বাচনমুখী ভোট কেন্দ্রগুলো। এবং যদি কালকে যদি বিএনপি অংশগ্রহণ না করে, অন্যরাও কেউ অংশগ্রহণ না করে, তাহলে দেখা যাবে সরকারি দলের 2-1 জন যারা দাঁড়িয়েছেন তারা আনকন্টেস্টেড হয়ে যাবে। তখন আপনি যদি বলেন যে এটা তো নির্বাচন হলো না, নির্বাচনকে যদি প্রতিদ্বন্দ্বিতামূলক প্রতিযোগিতামূলক করতে হয়, যেমন খেলাতে দুটি দলকেই কিন্তু খেলার মাঠে নামতে হবে, নাহলে ওয়াকওভার হয়ে যাবে। আমি মনে করি আজকে বিএনপির জন্য একটা সুযোগ এসছে, যে ভুল তারা করেছেন সেই ভুল থেকে তারা উঠে আসতে পারবেন। এবং আমি শেষ করে দিচ্ছি, এই ভুল থেকে তারা উঠে আসতে পারবেন। এবং আমি মনে করি বিএনপি তো একটি রাজনৈতিক দল এবং তাদের ভালো বেস আছে, এবং তারা কিন্তু কোনো জঙ্গিবাদ দল নয়, তারা কিন্তু আন্ডারগ্রাউন্ডের কোনো পার্টি নয়। তারা এর আগে নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় এসেছেন, ভবিষ্যতেও নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় তারা যাওয়ার একটা সুযোগ তাদের আছে। কিন্তু নির্বাচন থেকে তারা যদি পিছিয়ে পড়ে থাকেন, তাহলে একসময় দেখা যাবে যারা নির্বাচন অতীতে করেনি তারা অনেকেই রাজনৈতিক দল হিসাবে নেই। এবং বিএনপি সেই ফেইটে যদি যেতে চায় তাহলে আপোষহীন হিসাবে বেগম খালেদা জিয়া থাকতে পারবেন, কিন্তু এবং তার ছেলের পরামর্শ অনুযায়ী এই নির্বাচনকেও বয়কট করতে পারবেন। কিন্তু তার দল থেকে অনেকেই সরে যাবে, তার দল থেকে অনেকেই কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করবে। বিশেষ করে আমি জানি যে ওয়ার্ডের যে কমিশনার, সেখানে কিন্তু অনেক দলীয় প্রার্থী তারা কিন্তু ইতিমধ্যেই তারা দিচ্ছেন। জি নাইম ভাই, যেটা ইকবাল ভাই বললেন যে এই যে বিএনপির এক্সিট পয়েন্ট যেটা সরকারি দল থেকে দেওয়া হয়েছে, এখন বিএনপি সেটা নিবে কি নিবে না এই ধরনের একটা দোলাচালের মধ্যে আছে আমরা দেখতে পাচ্ছি। তো ফাইনালি কি হতে পারে বলে আপনি একেবারে শেষ অল্প? বিএনপি এটা মাঝামাঝিও যেতে পারে, তারা নিজেরা অংশগ্রহণ করলো না। ওই যে কুমিল্লার উদাহরণ তো খুব ভালো উদাহরণটা আছে। অথবা একেবারে ধরেন, আমি এটা কথার কথা বলছি যে মাহমুদুর রহমান মান্না দাঁড়ালেন যে তাকেই সমর্থন দাও, এটা কথার কথা, এরকম একটা পরোক্ষ পদ্ধতি তো যেতে পারে। বাট জিনিসটা হলো বিএনপির, আমি আবারও বলি যে বিএনপি নির্বাচনে গেলে তার ক্ষতিটা কোথায় এটা আমি খুঁজেই পাই না। কারণ হলো যে আন্দোলন করতে চায় বিএনপি, সেই আন্দোলন তো নির্বাচন করেও তারপরেও কন্টিনিউ করা যাবে। এখন একটা রিসেস মানে এই সময়ে কর্মসূচিগুলির মধ্যে শুধু কৌশলগত পরিবর্তন দিয়ে তো গভর্নমেন্টকে একটা ট্রাই করা যায়, কারণ একটা প্রেশার ক্রিয়েট করা তো হয়েছিল 70-75 দিন একটা কর্মসূচির মাধ্যমে সরকারের উপর কিন্তু প্রেশার
অবশ্যই ক্রিয়েটেড হয়েছে, কারণ সরকার তো গভর্ন করতে মানে পারে না। মানুষ আতঙ্ক নিয়ে ঘর ছাড়ে, এটাই একটা এটাই তো প্রেশার সরকারের জন্য, কিন্তু এটা বিরাট প্রবলেম যে আমার মানুষের মনে শান্তি নাই, আমার ছেলে মেয়েরা স্কুলে যেতে পারছে না। তো সরকারের জন্য কিন্তু এগুলো আবার ব্যর্থতা, তার উইকনেস। তো তারাও কিন্তু এক্সিট চায়। এটা কিন্তু সরকার যে একেবারে মানে বিরাট বদান্যতা দেখিয়েছে তা নয়, সরকারেরও এক্সিট দরকার। আমি এই জন্যই বলছি যে এখানে কিন্তু একটা ইকুইলিব্রিয়াম আছে, এখানে কিন্তু একটা ব্যালেন্সিং অ্যাক্ট আছে। আমার ধারণা প্রধানমন্ত্রী সরাসরি দাবি মানার চাইতে ইনডাইরেক্টলি আসলে একটা এক্সিট দিয়েছেন। সরাসরি দিতে গেলে কি হবে, বিএনপি বিজয় মিছিল করবে। প্রধানমন্ত্রী এটা রাজনৈতিক আত্মহননের দিকে যাচ্ছেন না, এটা আমি বুঝি আর কি। তো এইটাকে ইন্টেলিজেন্টলি নিলে বিএনপি যে কোনো সময় আন্দোলন সংগ্রামে যেতে পারবে, এবং বিএনপি এরকম করেছে। তো এরশাদ বিরোধী আন্দোলন যারা বিএনপিকে সরাসরি ক্ষমতাচ্যুত করে পার্লামেন্ট কনস্টিটিউশন অ্যাব্রোগেট করে ক্ষমতায় আসলো, তাদেরকে কিন্তু এই খালেদা জিয়া ধাপে ধাপে 9 বছরে গিয়ে তারপরে জয়লাভ করেছেন। এখন রাজনীতিতে ইকবাল ভাই একটা কথা বলেছেন ইন্টারেস্টিং, রাজনীতিতে কিন্তু প্রতিদিনের হিসেবে জয় পরাজয় হিসাব করা যাবে না। 9 বছর পরে যখন এরশাদের পতন হলো, তখন আমরা সকলেই শুনেছি আওয়ামী লীগ বিএনপি বলেছে 9 বছরের আন্দোলনের বিজয় হয়েছে, ওইটাই হলো আলটিমেট বিজয়। তো বিএনপি তো ওইভাবে দীর্ঘমেয়াদী চিন্তা করতেই পারে। আমি একটা সেকেন্ড, যে দেখুন এই সময় বিএনপির কাছ থেকেও কোনো দাবি ছিল না, অন্যান্য কোনো রাজনৈতিক দলের থেকেও কিন্তু দাবি নেই যে এই নির্বাচন দিতে হবে, সরকারের কৌশল। হ্যাঁ, না, আমি এই কথাটা বলতে চাচ্ছি, কেন এই নির্বাচন দিলেন, এবং নির্বাচন দিলে পরে এই 14 সালের 5ই জানুয়ারির মতো আবার বয়কট করবে, সেটা তো হিসাব করে প্রধানমন্ত্রী দেননি। বিএনপি যদি নির্বাচনে আসে তাহলে তো এই নির্বাচনে আবার কিন্তু আওয়ামী লীগ একটা প্রতিদ্বন্দ্বিতা এবং প্রতিযোগিতা এবং রিস্কের মধ্যে যাবে, সেটা মেনেও কিন্তু আজকে এই নির্বাচনটা দেওয়ার উদ্দেশ্যটি হলো যে একদিকে দেশে একটা শান্তি ফিরে আসুক, এবং বিএনপিও কিন্তু আমাদের এখানে দেখি যে সরকার এই জন্য দিয়েছে, সপ্তম মামলা গন্ধি আটকে দিছি, মাঠে হাটে নামতে পারবে না, অ্যারেস্টের ভয় আছে, তো এই ফাঁকে আমরা নির্বাচনটা করি। কিন্তু এটা তো স্থানীয় সরকার নির্বাচন দলীয় না, একটা জিনিস যেভাবে প্রধানমন্ত্রী ডেকে এনে মনোনয়ন দিচ্ছে, একটা জিনিস এটা কত দলীয় বানিয়ে ফেলছে। একটা জিনিস বলি যে আমি শুধু শেষ কথাটা জানতে চাই, এটা একটা এক্সিট পয়েন্ট হতে পারে কিনা। না, আমি তার থেকে একটা এক্সিট পয়েন্ট হতে পারে কি পারে না এই আলোচনা না গিয়ে আমি যেটা বলতে চাই, নির্বাচনের একটি পরিবেশ তৈরি করলে বিএনপি এবং জোট অবশ্যই নির্বাচন। না, আমাকে একটা কথা বলেন, যদি কালকে বিএনপির নিজ উদ্যোগেই পরিবেশ তৈরি করতে পারে, আমি মনে করি। না, আমি আরেকটা কথা বলি, ঢাকা এবং চট্টগ্রাম, শুনেন, ঢাকা এবং চট্টগ্রাম এমন একটি জায়গা, সেখানে মিডিয়া, সেখানকার জনগণ, সেখানকার আন্তর্জাতিক, সেটা ঠিক আছে, কিন্তু ভোট গণনার জন্য আমার লোক থাকতে পারবে কি? লোক থাকতে হবে না, কেমনে না হলে কিভাবে? অনেক বড় দল, তার বিকল্প বহু সাপোর্টার আছে, বিএনপির বহু সাপোর্টার আছে যাদের বিরুদ্ধে হয়তো মামলা নেই, কিন্তু না, কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করার জন্য নির্বাচন দিয়েছে। আমরা অপেক্ষায় থাকলে ওই ভদ্রলোক বলেছে আপনি দেখেন কয়টি সিটি করে নির্বাচন, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মধ্যে এখানে শেষ করছি। শুভরাত্রি।